হ্যালো, হোয়াট ইজ আপ? বাজে কথা বলে সময় নষ্ট না করে সরাসরি ভিডিও টপিকে চলে আসছে। সৌদি আরব, দুবাই এইসব কান্ট্রিতে যারা কাজের জন্য যায়, কেউ নিজের ঘর বাড়ি বন্ধক দিয়ে, কেউ নিজের জায়গা জমি বিক্রি করে দিয়ে এজেন্ট ধরে যাওয়ার পর কেউ বলে কাজ করছি, মাস শেষ হয়ে যাচ্ছে, মাইনে পাচ্ছি না। কেউ বলে থাকা খাওয়ার অবস্থা খুবই খারাপ। কেউ কেউ আবার বলে এজেন্টরা ঠকিয়েছে। এমনকি অনেককে তো ভিডিওতে কাঁদতে পর্যন্ত দেখা গেছে। অ্যাকচুয়ালি কি হয় এদের সঙ্গে? আমি যেহেতু কাজের জন্য যাব বাইরে, তাই আমি ভাবলাম এই ব্যাপারটার উপরে পুরোপুরি একটা ভিডিও বানালে কেমন হয়। কোনো শোনা গল্প না, কারোর কাছ থেকে শুনে ভিডিও বানাবো না। যেগুলোই আমার সঙ্গে ঘটবে আমি সেগুলোই ভিডিওতে শেয়ার করব। একদম শুরু থেকেই আমাকে কোথায় কত টাকা দিতে হচ্ছে, আমাকে কি ভিসা দিচ্ছে ওরা, আমি কি কাজ পাচ্ছি, কি কাজ করছি, এমনকি এয়ারপোর্টে যতটা সম্ভব এয়ারপোর্টের ফর্মালিটিস গুলো আমি ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটাই আমার ফার্স্ট ভিডিও, এই প্রথমবার আমি ভিডিও করছি, কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। আমার একটা বন্ধু গত 2 মাস আগে দুবাই গিয়েছে, ওর বাড়ি জয়নগরে। ওর নাম শাহরুখ। ওর সঙ্গে বললাম ব্যাপারটা, ওর কাকার সঙ্গে কথা বলে রেখেছে। আমাকে এখান থেকে জয়নগরে গিয়ে ওর কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে এজেন্টের অফিসে যেতে হবে। স্টেশনে নেমে শাহরুখের কাকার সঙ্গে বাধা দেখতে দেখতে এজেন্টের অফিসে গেলাম। এটা হচ্ছে এজেন্টের অফিসও বলতে পারেন এই জায়গাটাকে। এখানে একটা মাদ্রাসাও আছে। ভাইজান, এই মাদ্রাসার নামটা একটু বলতে পারবে? হেদায়েতুল ইসলাম। এই জায়গাটা কোথায়? হোকলডাঙ্গা। এটা মথুরাপুর স্টেশন। আসার সময় আমি জয়নগরে নেমেছিলাম। ওখান থেকে শাহরুখের কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে এজেন্টের অফিসে গেলাম। ওখানে অনেক রকমের কোম্পানির ভ্যাকান্সি দেখলাম। অনেক দেখার পর সৌদি আরবিয়ার এই কোম্পানিটাতেই ঠিক হলো। কিন্তু কাজটা ঠিক কোথায় হবে সেটা এজেন্টরা বলতে পারবে না। এজেন্টের সঙ্গে সব কথাবার্তা হয়ে গিয়েছে। এই কাকাটার সঙ্গে আমার মেডিকেল চেক আপের জন্য গেলাম। শিয়ালদা স্টেশন থেকে বাঙ্গুর মেডিকেল। মেডিকেলের ভিতরে যাওয়ার পর আমি কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই কিছু গার্ড আমাকে ঘিরে খুবই বকাবকি করা শুরু করলো, কারণ ভিতরে ফটো ভিডিও রেকর্ডিং কিছুই অ্যালাউ ছিল না। মেডিকেলের প্রসেস শুরু হলে প্রথমে বুকের এক্সরে নিল, তারপর ব্লাড নিল। হ্যাঁ, যেটা খুবই ভয়ানক ছিল, জামা কাপড় খুলেও চেক করেছে। মেডিকেল থেকে বার হওয়ার পর কিছুক্ষণের জন্য আমার মনে হলো আমি হারিয়ে গিয়েছি। কিছুক্ষণ দাদুর কাছে দাঁড়ানোর পর কাকা এসে জানালো মেডিকেলের রিপোর্ট আসার পর আবার আমাকে কলকাতাতে আসতে হবে। মেডিকেলের জন্য আমাকে 8,500 টাকা দিতে হলো। মেডিকেলের রিপোর্ট আসার পর ফিঙ্গারপ্রিন্ট আর মুফার জন্য আমাকে আবার কলকাতাতে আসতে হবে। 10 তারিখে গিয়েছিলাম এজেন্টের অফিসে, 11 তারিখে মেডিকেলের জন্য গিয়েছিলাম। মেডিকেলের রিপোর্ট এসেছে 15 তারিখে। 17 তারিখ দুপুর 2টোর সময় এই অফিসটাতে যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট আর মুফার জন্য। শিয়ালদা স্টেশন থেকে মইদুল কাকার সঙ্গে অফিসটাতে গেলাম। এই অফিসটার ভিতরেও ফটো ভিডিও রেকর্ডিং কিছুই অ্যালাউ ছিল না। সিঁড়ি থেকে উঠে সামনেই অফিস। ভিতরে মেডিকেলের রিপোর্ট দেখলো, কিছু জায়গায় সই করতে হলো, ফিঙ্গারপ্রিন্ট আর 480 টাকা দিয়ে বেরিয়ে আসলাম। ভিসার জন্য 30,000 টাকা চেয়েছিল। টাকাটা দেওয়ার আগে ছোট্ট একটা ভিডিও করলাম। কাকা, এই জায়গাটার নামটা কি? এটা মল্লিক বাজার, কলা মন্দির। ওটা কলা মন্দির। কাকার হাতে টাকা দিয়ে দিলাম। ভিসার জন্য 15 দিন অপেক্ষা করতে বললো। শিয়ালদা স্টেশনে একটু ঘোরাঘুরি করে ফিরে আসলাম। 28 তারিখে এজেন্ট খবর দিল ভিসা এসে গিয়েছে। 29 তারিখ সকালবেলা দাদার সঙ্গে এজেন্টের অফিসে গেলাম। অফিসে আমাকে 56,500 টাকা দিতে হলো। ওখানে অনেক কথা বললো, আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল। আমার কিছু কথা ওরা ভিডিও করে নিল। কলকাতা থেকে মুম্বাইয়ের ফ্লাইটের টিকিট দিয়ে দেবে। একটা কাকার নাম ও নাম্বার দিয়ে দিল, উনি আমাকে মুম্বাই এয়ারপোর্ট থেকে ওনাদের অফিসে নিয়ে যাবে। সাথে একটা খামও দিল যার মধ্যে 24,000 টাকা আছে। ওটা ওনাদেরই কোনো লোকের হাতে দিতে হবে, কখন দিতে হবে সেটা জানিয়ে দেবে বলেছে। ইনি হচ্ছেন শাহরুখের কাকা, যিনি শুরু থেকেই আমার সাথে আছে। ইনি আমার দাদা, আমার গার্জেনও বলতে পারেন। কলকাতা থেকে মুম্বাইয়ের টিকিট পাঠিয়ে দিল। আধার কার্ডের টিকিট নিয়ে নির্ধারিত সময় অনুযায়ী এয়ারপোর্টে পৌঁছে যেতে বললো। আমার ফ্যামিলির অনেকেই আমাকে ছাড়তে এসেছিল, সবাই বেরিয়ে গিয়েছে। এটা কলকাতা এয়ারপোর্ট, আমার টিকিট অনুযায়ী আমাকে ওই গেট দিয়ে যেতে হবে। এখানে শুধু আধার কার্ড আর টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই প্রথমবার এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম।
ফার্স্ট টাইম ভিতরে ঢুকলাম তো আমি কিছুই বুঝতে পারছি না এখন কোন দিকে যাব কোথায় যাব। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলে দিল এখানেই আসতে, এই কাউন্টারে আসতে বলল। এই যে সামনে কাউন্টারটা দেখছেন, এখান থেকেই বোর্ডিং পাস নিয়ে নিলাম। প্রথমে খুব ভয় লাগছিল, প্রথমবার বললো, জিজ্ঞেস করলাম আমি কোন দিকে যাবো, এদিকে আসার জন্য বললো। একটু আগে ঠিক ওই জায়গাটা দাঁড়িয়ে আমিও চেকিং করলাম। প্লেনটার কি কান যন্ত্রণা হচ্ছে নাকি? বেশ অনেকক্ষণ বসে থাকার পর ফ্লাইট অ্যানাউন্স হলে আমিও সকলের সঙ্গে লাইন দিলাম। সকলের সঙ্গে গেট দিয়ে বার হওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে বাসে উঠলাম। বাস থেকে নেমেই সোজা প্লেনের দিকেই গেলাম। সকলের সঙ্গে লাইন দিয়ে প্লেনের ভিতরে গেলাম। মুম্বাই এসে ফ্লাইট নামলো দুপুর 2:30-এর সময়। সকলের সঙ্গে আবার বাসের দিকে রওনা দিলাম। লাগেজ কালেক্ট করে নিয়ে এয়ারপোর্টের বাইরে এসে রবিয়াল ভাইয়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলাম। ইনি হচ্ছেন রবিয়াল ভাই, এনার সঙ্গে এই অফিসে এলাম। টাকার খামটা যেটা এজেন্ট দিয়েছিল ওটা রবিয়াল ভাইয়ের হাতে দিয়ে দিলাম, উনি অফিসে জমা করে দিল। অফিস থেকে পাসপোর্ট ভিসা সব কিছু দিয়ে দিয়েছে। সব কিছু নিয়ে মুম্বাই এয়ারপোর্টে আসলাম। আমার সঙ্গে অনেকে যাবে, তারা এখনও আসেনি। অফিস থেকেই গ্রুপটা করেছি, আমি এদের কাউকেই চিনি না। মুম্বাই এয়ারপোর্ট থেকে এদের সঙ্গেই যেতে হবে। 6টা থেকে 11টা পর্যন্ত মুম্বাই এয়ারপোর্টে বসে থাকার পর সবাইয়ের মতো আমিও লাইন দিয়ে এয়ারপোর্টের ভিতরে গেলাম। আমার পেছনে যে জায়গাটা দেখছেন ওখানে আমার লাগেজ ড্রপ করে বোর্ডিং পাস নিয়ে নিলাম। পাশেই ছিল মানি এক্সচেঞ্জ, কিছু টাকা রিয়ালে পরিবর্তন করে নিলাম। বোর্ডিং পাসে যে গেট নাম্বার ছিল সেই গেটের সামনে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের গ্রুপের বাদবাকি মেম্বার্সগুলোর সঙ্গে অ্যাড হয়ে গেলাম। আমি পুরো ফ্লাইটে একটা ভিডিও করতে পারিনি, পুরো ফ্লাইটটাই আমি ঘুমিয়ে উড়িয়ে দিয়েছি। সামনের এই দুজনই ব্যক্তি আমার গ্রুপের লোক। এখন সময় হচ্ছে 5টা 43। সৌদি আরবিয়ার দাম্মাম এয়ারপোর্টে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর কোম্পানির গাড়ি এসে আমাদেরকে নিয়ে গেল। আমাদের গ্রুপে ছিল মোট 5 জন। দাম্মাম এয়ারপোর্ট থেকে গাড়ি করে পৌঁছাতে 20-25 মিনিট মতো লাগলো। 4th ফ্লোরের এই রুমটাতে আমাদের থাকার জন্য বলল। কোম্পানির নতুন সাইট শুরু হচ্ছে, ওখানেই আমাদের কাজ হবে। আপাতত কিছুদিন এখানে থাকতে হবে। মুম্বাই থেকে আমাদের যে গ্রুপটা এসেছিলো, গ্রুপে আমরা 5 জন ছিলাম। কোম্পানির তরফ থেকে সব কিছুই দিয়েছিল, থাকার জন্য রুম দিয়েছিল, ব্যবহার করার জন্য গ্যাস দিয়েছিল। আমরা 5 জন কিছু কিছু করে দিয়ে রান্নার সমস্ত জিনিসপত্র কেনা হয়েছিল। আমরা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করতাম। দাম্মামে আমাদের মতো আরও অনেকেই ছিল। মুম্বাই থেকে আমরা যারা 5 জন এসেছিলাম, আমাদের মধ্যে থেকে 4 জনকে, আর যারা আমাদের আগে থেকে এসেছিল তাদের মধ্যে থেকে 2 জনকে, মোট 6 জনকে কোম্পানি দাম্মামের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে যায়। কোম্পানির তরফ থেকে টিকিট কেটে দিয়েছিল। দাম্মাম থেকে রাত 11:30টার সময় বাস ছেড়েছিল। সকাল 6:30টার সময় হাফার আল বাতিনে বাস এসে পৌঁছেছে। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়ির দোতলাতেই কোম্পানির তরফ থেকে থাকার জন্য রুম দিয়েছে। এই কোম্পানির তরফ থেকে দিয়েছে, সব কিছুই নতুন, নতুন কম্বল, বালিশও নতুন, গদিও সব কিছুই একবারে সব কিছু নতুন দিয়েছে। এক একজনের একটা করে আলমারি, আমারটা পুরো ভরে গিয়েছে এর মধ্যেই। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, রান্নার জন্য গ্যাস স্টোভ সব কিছুই দিয়েছে, শুধু রান্নার জিনিসগুলো নিজেদেরকে কিনে নিতে হবে। এটা হচ্ছে আমার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট পেপার। 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 1 দিন ছুটি, প্রতি মাসে 800 রিয়াল। আমার ডিউটি পড়েছে দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত। একটা কথা আমাকে শুরুতেই বলা দরকার ছিল, যেটা বলা হয়নি।
শুরুতে যখন আমি এজেন্টের সঙ্গে কথা বলি তখন এজেন্ট আমাকে বলেছিল কোম্পানি আমাকে যে কাজই দিক প্রথম 6 মাস আমাকে সে কাজ করতেই হবে। 6 মাস পর্যন্ত করার পর আমি যে কাজের জন্য বলেছিলাম এজেন্ট আমাকে সে কাজের ব্যবস্থা করে দিতে পারবে। 6 মাস কেন, আমি বছরের পর বছর এই কাজ করতে পারবো তার জন্য না, কিন্তু আমি যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা করার খুব ইচ্ছা আছে, তাই আমি চেষ্টা করব 6 মাস পরে চেঞ্জ করার। কোম্পানির বাসে চেপেই প্রতিদিন সকলের সঙ্গে যাতায়াত করতে হয়। এই হসপিটালেই আমাদের কাজ দিয়েছে, এটা অ্যাকচুয়ালি মেন্টাল হসপিটাল। এই গেট দিয়ে গিয়ে দোতলাতেই আমাদের কাজের জায়গা। হসপিটালের সমস্ত কাপড়গুলো এটাতে করে নিয়ে আসতে হয়। যে কাপড়গুলো আসে ওই কাপড়গুলোকে এই মেশিনগুলোর মধ্যে দিতে হয়, এই মেশিনগুলোর মধ্যে কাপড়গুলো ধোয়া হয়। ঠিক যে মেশিনগুলো দেখছেন এই মেশিনগুলোর মধ্যে কাপড়গুলো শুকানো হয়। কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পর এখানে কাপড়গুলো ভাঁজ করা হয়। কাপড়গুলো ভাঁজ করে আনার পর এখানে সাজিয়ে রেখে দিতে হয়। এই যে মেশিনটা দেখছেন এটাতে কাপড়গুলো ইস্ত্রি করা হয়। সব কাপড় ইস্ত্রি করতে লাগে না, শুধু এই বড় বড় কাপড়গুলো ইস্ত্রি করতে হয়। এখানকার কাজ বলতে সেরকম কিছু শক্ত বিষয় না, খুব ভারী কাজ যে তাও না, একদম হালকা কাজ। সত্যি বলতে কি, আমি যখন মাদ্রাসায় পড়তাম আমি তখন এর থেকে বেশি কাজ করতাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3 ফেব্রুয়ারি ভোরবেলা, আজ 16 ফেব্রুয়ারি, আজ প্রায় 14 দিন হতে যাচ্ছে। এখনো পর্যন্ত সেরকম কোনো মুশকিল পরিস্থিতিতে পড়তে হয়নি। আমার এখন মনে হচ্ছে আমি যদি 2 বছর আগে বাইরে আসতাম এতদিন বোধহয় আমি বাড়িতে ফিরতে পারতাম। কমসে কম 1 বছর আগে থেকে তো আর আমার মাকে লোকের বাড়ি কাজ করতে হতো না। আমি খুবই রিস্ক নিয়ে এসেছিলাম, আমার চেনা একটাও লোক ছিল না, সবই অচেনা লোকেদের সঙ্গেই এসেছি। আমি যাদের সঙ্গে এসেছি তারা আমাকে খুবই সাবধান করেছে। এখানে ছোটখাটো ভুলের জন্য বড় ফাইন দিতে হয়। এমন অনেক মানুষের কথা বলেছে যারা বছরের পর বছর কাজ করছে শুধু ফাইন শোধ করার জন্য। তাই সবসময় সতর্ক আর সাবধানে থাকতে বলেছে। নিজের অভিজ্ঞতা যেটা হলো, বিদেশে কাজে আসার পরেও যদি কেউ খাওয়া আর ঘুম ভালো চায় তাহলে বিদেশটা তার জন্য না। বিদেশে খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে খাবারের স্বাদ কেমন দেখলে হবে না, যেটা তুমি কখনোই খাওনি সেটাও খেতে হতে পারে। আশা করছি সবকিছুই জানতে পেরেছেন, আমার কত টাকা খরচা হলো, কোথায় কোথায় আমাকে যেতে হলো, আমি কি কাজ পেলাম, কি কাজ করছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন ভাবতেই পারিনি ভিডিওটা এত বড় হবে। আমার সঙ্গে যদি খারাপ বা ভালো কিছু ঘটে আবার আমি ভিডিও বানাবো, আবার আমাদের দেখা হবে। এই ভিডিওটা এই পর্যন্তই।